তো সবার আগে আমাদের কী করতে হবে, সবার আগে এই যে গুগল ড্রাইভের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমরা ক্লিক করব। ক্লিক করে যেই ফাইলটা আমরা দেখতে পাবো এখানে এখানে তিনটে যেই ডট আছে, তিনটে ডটে ক্লিক করে আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করব। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা একবার চেক করে নেব যে ফাইলটা কোথায় আছে। এই যে যেরকম আমার এখানে এই ফাইলটা এরকম দেখা যাচ্ছে হোমস্টে সার্ভে ডট জিপ বলে। আমার এখানে কি করতে হবে, এখানে আমি একটা নিউ ফোল্ডার বানিয়ে নেব যেটার নাম থাকবে আমার হোমস্টে সার্ভে। আমি এই যে ফাইলটা আছে আমি এটাকে মুভ করে আমি হোমস্টে সার্ভে ফোল্ডারটার মধ্যে আমি নিয়ে গিয়ে পেস্ট করব। পেস্ট করার পর আমি কি করব, আমি এটাকে এখানে এক্সট্র্যাক্ট করব কিংবা আনজিপ, যার যেখানে যেরকম ফোল্ডার যেরকম অপশান থাকে, তো সেটা করার পর আমি এখানে এটাকে এক্সট্র্যাক্ট করব। এক্সট্র্যাক্ট করার পর আমার এই যে ফাইলটা এলো, এটাকে আমি যেই দিন সার্ভে করব সেই দিনের হিসাবে আমাকে ওটাকে রিনেম করতে হবে। রিনেম করে এখন যদি আমি কালকে সার্ভে করি তাহলে কালকের ডেটের হিসাবে আমি এটাকে এই নাম করে দেব। এবং তার সাথে আমি কোন জায়গায় কাজ করছি আমি সেই জায়গাটার নাম আমি দিয়ে দেবো, কিংবা যে সার্ভের আমি তার নাম দিয়ে দেবো। মনে করছি এটা আমার ফাইল, তো আমি ফাইলটা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেওয়ার পর এবার আমরা যাব কিউ ফিল্ডে। কিউ ফিল্ডে গেলাম। কিউ ফিল্ডে আমি ফাইলটাকে লোড করব কিভাবে, আমি এখানে ওপেন লোকাল ফাইলে যাব। ওপেন লোকাল ফাইলে গিয়ে আমি এখানে এই যে গ্রিন কালারের যে প্লাস সাইনটা আছে আমি সেখানে ক্লিক করব। করার পর ইম্পোর্ট প্রজেক্ট ফ্রম ফোল্ডার প্রথম অপশানটা ক্লিক করব। এবার আমি এখান থেকে যেখানে আমি ওই ফাইলটা রেখেছিলাম ডাউনলোড করার পর আমি সেখানে একবার যাব। আমি ডাউনলোডসের মধ্যে রেখেছিলাম, তো ডাউনলোডসে গেলাম। সেখান থেকে আমি হোমস্টে সার্ভে ডাব্লিউবি করে যেই ফোল্ডারটা বানিয়েছিলাম তার মধ্যে গেলাম। এটা হচ্ছে আমার ফাইল 30/3/2025 দ্বীপ দিয়ে যেটা বানিয়েছিলাম, এটা হচ্ছে আমার ফাইলটা। তো আমি এটাকে সিলেক্ট করব। করার পর আমি নিচে এটাকে ইউজ দিস ফোল্ডার করব। আমি যখন এটাকে লোড করব দেখে নেব আমার ওখানে ডেট সহ নামটা আমার আসছে কিনা। অ্যালাউ করব। অ্যালাউ করার পর ফাইলটা যখন আমার এখানে লোড হবে তখন আমি হোমস্টে সার্ভেতে ক্লিক করব। করে প্রজেক্টের নিচে যেই হোমস্টে সার্ভে কিউফিল্ড বলে যে অপশানটা আছে আমি সেটায় ক্লিক করব। অবশ্যই আমার ফোনের লোকেশান অন থাকতে হবে। তো আসার পর এটা লোড হওয়ার পর এখানে যেরকম আমার লোকেশান দেখাচ্ছে, এখানে যেরকম আমার লোকেশান দেখাচ্ছে। এবার আমি আমার সার্ভে শুরু করার আগে আমি কী করব, আমাকে জিপিএস ম্যাপ ক্যামেরা দিয়ে এটা যেরকম জিপিএস ম্যাপ ক্যামেরা, জিপিএস ম্যাপ ক্যামেরা দিয়ে আমায় কী করতে হবে, আমার হোমস্টের একটা ছবি তুলে নিতে হবে এবং যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আমার আছে আমার সেটা একটা ছবি তুলে নিতে হবে। ধরে নিলাম এটা হচ্ছে আমার ছবি। এবার আমি আবার যাব কিউ ফিল্ডে। কিউ ফিল্ডে গিয়ে এবার আমার যেখানে হোমস্টে আছে সেই হোমস্টেতে আমি হোমস্টেটাকে মার্ক করব। মার্ক করার জন্য কি করতে হবে, উপরে যে তিনটে এই দাগ আছে এইটায় ক্লিক করে আমার সবার আগে আমি যেহেতু হোমস্টেটায় আমি এডিট করব ওই জন্য আমার হোমস্টেটা ক্লিক করতে হবে প্রথমে। ক্লিক করার পর যখন একটু সবুজ হয়ে যাবে উপরে এই যে ম্যাপের পাশে যে পেনের মতো অপশানটা আছে আমি সেটা ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে এরকম একটা প্লাস সাইনের মতো চলে আসবে। তো আমার যেই হোমস্টেটাকে আমি মার্ক করব সেই হোমস্টেটার উপর আমি নিয়ে যাব। মনে করছি আমার যে কারেন্ট লোকেশানটা আমি এখন হোমস্টেতেই আছি,
তো এটাই আমার হোমস্টে। তো এখানে আমি পয়েন্টটা ফেলবো। পয়েন্ট ফেলার জন্য কি করতে হবে, এই যে প্লাস যেই সাইনটা আছে ব্ল্যাক কালারের রাউন্ড সহ, এটাকে আমায় আমার হোমস্টে বিল্ডিংয়ের উপর নিয়ে আসতে হবে এবং এই যে ডান দিকে, একদম ডান দিকে নিচে যে গ্রিন কালারের প্লাসটা আছে আমি সেটায় ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার কিছু অপশান আসবে, তো এইগুলো আমাকে ফিল করতে হবে। আচ্ছা, তো বলতে থাকি ইউআইডি বলে প্রথমত যেই হোমস্টেগুলো আমরা সার্ভে করব প্রত্যেকটা হোমস্টে একটা করে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকে। তো সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট কবে ইস্যু করা হয়েছে এবং কতদিন অবধি ভ্যালিড আছে সেটাই সার্টিফিকেটের মধ্যে প্রোভাইড করা থাকে এবং এই ডেটাটা আমাদের এখানে তুলতে হয়। তো যদি আমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি ভ্যালিডিটির মধ্যে থাকে, মনে করি যে কোনো হোমস্টের রেজিস্ট্রেশন ইস্যু হয়েছিল হচ্ছে 2020-তে, মার্চ 2020-তে ইস্যু হয়েছিল এবং যে কোনো হোমস্টেরই রেজিস্ট্রেশন পিরিয়ড 3 বছরের জন্য ভ্যালিড থাকে। তো সেটা মার্চ 2023 অবধি ভ্যালিড আছে। তো এই কেসে আজকের দিনে দাঁড়িয়ে আমার যে হোমস্টের যে রেজিস্ট্রেশন সেটা এক্সপায়ার করে গেছে। তো যদি এক্সপায়ার করে গিয়ে থাকে তাহলে আমায় ওনারকে জিজ্ঞেস করতে হবে যে তিনি সার্টিফিকেট কিংবা রেজিস্ট্রেশন রিনিউয়ালের জন্য অ্যাপ্লাই করেছেন কি না। যদি উনি অ্যাপ্লাই করে থাকেন তাহলে ইউআইডি বলে যে ফিল্ডটা আছে সেখানে আমাদের APP করতে হবে। যদি উনি অ্যাপ্লাই না করে থাকেন তাহলে আমাদের নট এ লিখে দিতে হবে। যদি দেখা যায় যে হোমস্টের যে ইস্যু হয়েছিল যেই ডেটে, মনে করি হোমস্টে ইস্যু হয়েছিল 2023-এর মার্চ মাসে, তাহলে হোমস্টের আমার ভ্যালিডিটি থাকছে 2026-এর মার্চ অবধি, মানে এখনও আমার হোমস্টে ভ্যালিডিটি পিরিয়ডের মধ্যে আছে। তো যদি আমার হোমস্টের রেজিস্ট্রেশন ভ্যালিডিটি পিরিয়ডের মধ্যে থাকে তাহলে ইউআইডিতে আমাদের N/A করে দিতে হবে। করে দিলাম। নেম অফ ডিস্ট্রিক্ট এখান থেকে আমাদের চুজ করতে হবে, তো যেটা চুজ করবো আমি সেটাকে সিলেক্ট করলাম। ডেট অ্যান্ড টাইম অফ সার্ভে আমায় কিচ্ছু করতে হবে না। নেম অফ সার্ভেয়ারে আমার নাম লিখতে হবে। নেম অফ হোমস্টেতে আমায় হোমস্টের যেই নামটা সেটা লিখতে হবে। নেম অফ হোমস্টে ওনারে আমায় হোমস্টে ওনারের যে নাম আমায় সেটা লিখতে হবে। সেক্স অফ হোমস্টে ওনারের যে সেক্স সেটা লিখতে হবে। ক্যাটেগরিতে ওনার ক্যাটেগরি কী সেটা আমাকে লিখতে হবে। ফুল অ্যাড্রেসে আমাকে পিনকোড সহ আমাকে যে ফুল অ্যাড্রেস সেটা আমাকে লিখতে হবে। কন্ট্যাক্ট নাম্বারে হোমস্টে ওনারের যে কন্ট্যাক্ট নাম্বার সেটা আমায় লিখতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার, আমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকে সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটের উপরে রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকে। তো যখনই তোমরা ফর্মটা ভরার আগে যদি একবার রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ফটো একটা আমায় পাঠিয়ে দাও তাহলে আমি বলে দিতে পারবো যে সেই জায়গায় রেজিস্ট্রেশন নাম্বারটা কোন জায়গায় লেখা থাকে, কারণ এটা ডিস্ট্রিক্ট হিসাবে আলাদা আলাদা ডিস্ট্রিক্টে আলাদা আলাদা রকম লেখা থাকে। মনে করি আমার এখানে রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে WB005। ডেট অফ রেজিস্ট্রেশন, যেহেতু আমি উপরে লাস্ট NA করলাম মানে হচ্ছে আমার এটা এখনও ভ্যালিডিটির মধ্যে আছে। তো আমি রেজিস্ট্রেশন সার্টিফিকেটে আমার ওখানে দেওয়া থাকে যে আমার ওটা কবে ইস্যু হয়েছে এবং কতদিন অবধি ভ্যালিড হয়েছে। তো যেখানে ওটা দেওয়া থাকবে যে এই তারিখে ইস্যু হয়েছে আমায় সেই ডেটটা এখানে লিখতে হবে। তো মনে করি আমার সার্টিফিকেটে এই ডেটটা দেওয়া ছিল এবং ভ্যালিড আপ টু আমার দেওয়া ছিল এইটা। ডেট অফ রিনিউয়াল অফ রেজিস্ট্রেশন আমায় ভরতে হবে না। প্রত্যেকটা হোমস্টের একটা করে ক্যাটাগরি থাকে, গোল্ড কিংবা সিলভার। সেটা হোমস্টের যেই
সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট তার মধ্যে লেখা থাকে। তো মনে করি আমার ক্যাটাগরি হচ্ছে গোল্ড। তারপরে প্রশ্ন হচ্ছে হোয়েদার হোমস্টে প্লাগ অ্যাপ্রুভড বাই ট্যুরিজম ডিপার্টমেন্ট রিসিভ ফ্রম কনসার্ন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস। তো প্রত্যেকটা হোমস্টেতেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস থেকে একটা করে হোমস্টে প্লাগ দেওয়া থাকে, যেটায় এসো এসো আমার ঘরে এসো বলে লেখা থাকে। তো সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস থেকে ইস্যু করা হয়েছে কি না, যদি করা হয়ে থাকে তাহলে ইয়েস, যদি না করা হয়ে থাকে তাহলে নো। পরের প্রশ্নটা হচ্ছে হোয়েদার হোমস্টে প্লাগ রিসিভ ফ্রম কনসার্ন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস হ্যাজ বিন ডিসপ্লেড ইন কনসপিশিয়াস স্পেস ইন হোমস্টে। মানে যেই হোমস্টে প্লাগটা আমরা পেয়েছি সেটা হোমস্টে ওনার নিজের হোমস্টের কোনো এমন জায়গায় লাগিয়ে রেখেছে কিনা যেখান থেকে প্রপার দেখা যায়। তো যদি লাগিয়ে রাখে তাহলে আমাদের ইয়েস করতে হবে, আর যদি না লাগিয়ে রাখে তাহলে আমাদের নো করতে হবে। আগের কোশ্চেনটায় লেখা আছে ইফ নট প্লিজ স্পেসিফাই দ্য রিজন, মানে যদি না লাগিয়ে রাখে তাহলে তার রিজনটা আমাকে লিখতে হবে। আমি ধরে রাখি যে আমার হোমস্টেতে কিংবা যেই হোমস্টেতে আমি সার্ভে করতে এসেছি সেখানে ওটা লাগানো নেই। তো অনেক রকম কারণ হতে পারে, যেরকম এখনও তৈরি হচ্ছে। তো আমি মনে করান লিখলাম বোর্ড ইজ আন্ডার প্রিপারেশন, আর যদি থাকে তাহলে ওটা ইয়েস হয়ে যাবে, এখানে কিছু লিখতে হবে না। তারপর হচ্ছে ওয়েদার হোমস্টে ওনার হ্যাজ কমপ্লিটেড হোমস্টে ট্রেনিং আন্ডার উৎকর্ষ বাংলা, মানে হোমস্টে ওনার যিনি তিনি উৎকর্ষ বাংলা স্কিমের আন্ডারে ট্রেনিং নিয়েছেন কিনা, যদি নিয়ে থাকে তাহলে ইয়েস, না নিয়ে থাকলে নো। তারপর হচ্ছে ওয়েদার আ নোটিস বোর্ড ডিসপ্লেড ফর দ্য ট্যুরিস্ট উইথ দ্য ফলোয়িং ডিটেলস, ইফ ইয়েস প্লিজ অ্যান্সার দ্য ফলোয়িং। মানে ট্যুরিস্টদের জন্য স্পেসিফিক করা কিছু জিনিস এবং নিচের যেই কোশ্চেনগুলো আছে কয়েকটি, সেইগুলো দিয়ে কোনো বোর্ড হোমস্টেতে লাগানো আছে কি না। যদি এরকম কোনো বোর্ড লাগানো থাকে, যেরকম দ্য নোটিস বোর্ড হ্যাজ নেম অফ হোমস্টে, এরকম টাইপের যদি কোনো বোর্ড যদি লাগানো থাকে তাহলে সবার আগে আমার প্রথমটাকে ইয়েস করতে হবে। ইয়েস করার পর পরের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আছে কি না সেই হিসাবে আমাকে ওখানে ইয়েস নো ভরতে হবে। যেরকম দ্য নোটিস বোর্ড হ্যাজ নেম অফ দ্য হোমস্টে, মানে ওই যে নোটিস বোর্ডটা আছে তাতে কি হোমস্টের নাম আছে, যদি থাকে তাহলে ইয়েস, না থাকে তো নো। দ্যাট নোটিস বোর্ড হ্যাজ সাইন রেজিস্ট্রেশন অ্যান্ড ক্লাসিফিকেশন সার্টিফিকেট ইস্যুড বাই কনসার্ন ডিএম। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের থেকে পাওয়া যে আমার হোমস্টের যে সার্টিফিকেটটা, রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা, সেইটা কিংবা সেটার কোনো কপি কি ওখানে লাগানো আছে, থাকলে ইয়েস, না থাকলে নো। দ্যাট নোটিস বোর্ড হ্যাজ চেক ইন অ্যান্ড চেক আউট টাইম, ওই নোটিস বোর্ডে কি চেক ইন চেক আউট টাইম প্রপার মেনশন করা আছে, থাকলে ইয়েস, না থাকলে নো। দ্যাট নোটিস বোর্ড হ্যাজ ডাইনিং ক্লোজিং টাইম, ওই নোটিস বোর্ডে কি ডাইনিং ক্লোজিং টাইম মানে রাতের খাওয়ার কখন শেষ হবে সেটা কি দেওয়া আছে, থাকলে ইয়েস, না থাকলে নো। দ্যাট নোটিস বোর্ড হ্যাজ গাইডলাইন্স ফর দ্য ট্যুরিস্টদের জন্য স্পেসিফিক কোনো গাইডলাইন্স দেওয়া আছে, যেরকম এরকম এত টাইমের মধ্যে ঢুকতে হবে কিংবা সকালে এত টাইমের আগে গেট খুলবেন, এরকম টাইপের কিছু যদি থাকে তাহলে ইয়েস, না থাকলে নো। তারপরেরটা হচ্ছে দ্যাট নোটিস বোর্ড হ্যাজ প্রোহিবিশন লাইক স্মোকিং, ড্রিঙ্কিং, লাউড মিউজিক, ইলিগাল অ্যাক্টিভিটিস এক্সেট্রা, মানে কোনো রকম নিষেধাজ্ঞা কিছু ওখানে কি প্রপার লেখা আছে নোটিস বোর্ডের মধ্যে, যেরকম স্মোকিং করা যাবে না, জোরে গান বাজানো যাবে না, এরকম টাইপের কিছু যদি থাকে তাহলে ইয়েস, না থাকলে নো। আচ্ছা, তারপরটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স অফ ক্যাশ, চেক, ডিডি, ইউপিআই, ইফ ইয়েস প্লিজ স্পেসিফাই। তো যেহেতু হোমস্টে থাকার জন্য টাকা নেবি তো আমাদের এটা সবসময় ইয়েস করতে হবে। এর যে রিমার্কসে T14 যে রিমার্কসটা, এখানে আমাদের ওরা কী হিসাবে টাকা নেয় সেটা আমাদের লিখতে হবে। ধরি আমার যে হোমস্টে আছে সেটা ক্যাশও নেয়, ইউপিআইও নেয়, তো আমাকে ক্যাশ ইউপিআই দুটো আমায় লিখে দিতে হবে। তারপরের প্রশ্নটা হচ্ছে হোমস্টে ইজ অপারেশনাল অর নট, ইফ নট প্লিজ স্পেসিফাই রিজন, মানে হোমস্টেটা কি আমার চালু আছে, যদি চালু না থাকে তাহলে কী কারণ সেটা আমায় লিখতে হবে। যদি আমার হোমস্টে চালু থাকে তাহলে আমার ইয়েস, যদি চালু না থাকে তাহলে নো। ধরি আমার যে হোমস্টেটা আছে সেটা এখন রেনোভেশনের কাজ চলছে, তো তার জন্য চালু নেই, তো আমায় লিখতে হবে আন্ডার রেনোভেশন। তো এরকম টাইপের আরও অন্য কোনো যদি রিজন থাকে তাহলে সেটা যেরকম রিজন সেই হিসাবে লিখে দিতে হবে। তারপরের প্রশ্নটা হচ্ছে ইফ হোমস্টে ইজ বিং ইউজড ফর আদার আনইনটেন্ডেড পারপাস, ইফ ইয়েস প্লিজ স্পেসিফাই, মানে কোনো হোমস্টে শুধু হোমস্টে হিসাবে এবং থাকার নিজের বাড়ি হিসাবেই ব্যবহার হতে পারে, অন্য কোনো দোকান কিংবা অফিস কিংবা এরকম টাইপের কিছু ওখানে ব্যবহার হবে না কিংবা থাকবে না। তো যদি থাকে আমায় সেটা এখানে করতে হবে, যদি থাকে তাহলে ইয়েস, না থাকলে নো। ধরি আমার এখানে আছে, তাহলে কি আছে, ধরি একটি দোকান আছে, তাহলে করে দিলাম শপ। তারপরেরটা হচ্ছে ওয়েদার পার্কিং স্পেস অ্যাভেলেবেল, মানে পার্কিংয়ের প্রপার জায়গা আছে কিনা হোমস্টেতে, থাকলে ইয়েস, না থাকলে নো।
টাইপ অ্যান্ড কন্ডিশন অফ দ্য হোমস্টে স্ট্রাকচার, মানে হোমস্টে স্ট্রাকচারটা কীরকম। যদি কংক্রিটের প্রপার ইটের বাড়ি হয়, মানে তার স্টেবিলিটি কিংবা স্ট্রাকচারের কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমায় এখানে রেটিং দিতে হবে। ধরি গুড, তো যেরকম হবে সেই হিসাবে আমাকে রেটিং দিতে হবে। হোয়েদার দ্য ডিজাইন অ্যান্ড বিল্ডিং মেটেরিয়ালস রিফ্লেক্ট লোকাল আর্কিটেকচার অ্যান্ড আইডেন্টিটি। এর মানে হচ্ছে যে বিল্ডিংটি আছে তার যে বিল্ডিং মেটেরিয়াল এবং যে ডিজাইন সেটা লোকাল আর্কিটেকচারের সাথে কি ম্যাচ খাচ্ছে। মানে লোকাল আর্কিটেকচার মানে আমি যদি ধরি যে কালিম্পং কিংবা দার্জিলিংয়ের দিকে, ওখানে যেরকম স্লো প্রুফ হয়, কাঠের বাড়ি হয়, সেরকম টাইপের, কিংবা এদিকে পুরুলিয়া কিংবা এইসব দিকে যেরকম গ্রামের দিকে এরকম খড়ের ছাউনি দেওয়া বাড়ি থাকে, সেরকম টাইপের কিছু কি দেখা যাচ্ছে। যদি থাকে ইয়েস, না থাকলে নো। যদি আমাদের এখানকার মতো নর্মাল ইটের কংক্রিটের বাড়ি হয় তাহলে আমি এটাকে করব নো। আচ্ছা, নাম্বার অফ রুমস অ্যান্ড সাইজ। ওই হোমস্টেতে শুধুমাত্র হোমস্টের জন্য কতগুলো রুম ইউজ হয় এবং তার সাইজ কত। ধরি আমার হোমস্টেতে 4টে রুম আছে এবং প্রত্যেকটার সাইজ হচ্ছে 200 স্কোয়ার ফিট করে। তাহলে আমাকে প্রথমে 4 লিখতে হবে এবং তারপর লিখতে হবে 4 রুম ড্যাশ 2000 SFT। যদি এরকম হয় যে আমার ওখানে 4টে রুম আছে এবং দুটো রুম হচ্ছে 200 স্কোয়ার ফিট, দুটো রুম হচ্ছে 100 স্কোয়ার ফিট, তাহলে আমাকে কী করতে হবে, 4টা 4ই থাকবে, কমা দিয়ে 2 রুমস 200 স্কোয়ার ফিট, কমা দিয়ে 2 রুম 100 স্কোয়ার ফিট। রুম রেন্ট অর টেরিফ, মানে রুমের ভাড়া কত। ধরি আমার রুমের ভাড়া যদি এরকম 1000 থেকে 1500 টাকার মধ্যে হয়, ওরা যেরকম বলবে, মনে করুন এরকম হতে পারে যে একটা রুমের ভাড়া হয়তো 1000 টাকা আর একটা রুমের ভাড়া হয়তো 2000 টাকা। তো আমায় কীরকম করতে হবে, যে লোয়েস্ট আর হায়েস্ট রেঞ্জটা সেটা আমায় লিখতে হবে। তো আমার এখানে যেরকম 1000 আর 2000 ছিল, তো 1000 টু 2000। ওয়েদার রুম রেন্ট ইজ ইনক্লুডিং ফুড, মানে রুমের যে ভাড়াটা সেটা কি খাওয়ার দাম ধরে। যদি খাওয়ার দাম ধরে হয় তাহলে ইয়েস, না থাকলে নো। ডিটেলস অফ ফার্নিচার ইন গেস্ট রুম, মানে আমার গেস্ট রুম মানে হোমস্টের যেই রুমগুলো ইউজ করা হয় সেখানে আমার কী কী ফার্নিচার আছে। তাতে বেড থাকবে, টেবিল যদি থাকে টেবিল থাকবে, চেয়ার থাকলে চেয়ার থাকবে। তো যা যা ফার্নিচার ওখানে থাকবে সেটা আমি লিখে দিতে হবে। পরের কোশ্চেনটা হচ্ছে যেই হোমস্টে যে রুমগুলো আছে তার ইন্টেরিয়ারটা কীরকম। তো দেখে আমায় একটা কিছু একটা দিতে হবে রিমার্কস। কন্ডিশন অফ বেডিং ইন গেস্ট রুম, মানে বিছানাপত্র কীরকম কন্ডিশনে আছে ওখানে। যদি ভালো ইয়েতে থাকে তাহলে গুড, ভেরি গুড, কিংবা যেরকম আছে তার উপর বেস করে। নাম্বার অ্যান্ড কন্ডিশন অফ আদার ফার্নিচার ইন গেস্ট রুম ফ্রি অফ ম্যাল অর্ডার, ডার্ট, ডাস্ট অ্যান্ড কবওয়েবস, মানে হচ্ছে আমার যে গেস্ট রুমে যে ফার্নিচারগুলো আছে তার কন্ডিশান কীরকম, মানে তাতে এরকম সেখান থেকে ধুলো নোংরা এরকম কিছু নেই তো, কিংবা মাকড়সার জাল এরকম কিছু নেই তো। তো যেরকম অবস্থায় আছে তার উপর বেস করে আমাকে রেটিং দিতে হবে। কোশ্চেনটা আছে নাম্বার অ্যান্ড কন্ডিশন অফ আদার ফার্নিচার, তো আমায় যতগুলো ফার্নিচার আছে তার আমায় কাউন্ট দিতে হবে। যদি আমার হোমস্টেতে ধরি যদি 4টে রুম আছে, 4টে রুমে যদি বেড, টেবিল, চেয়ার থাকে এবং প্রত্যেকটা রুমে আমি ধরলাম যে সিঙ্গেল বেডই আছে, তাহলে আমায় করতে হবে বেড 4, চেয়ার যদি দুটো করে থাকে তাহলে চেয়ার 8, টেবিল ধরলাম একটা করে তাহলে টেবিল 4, এরকমভাবে আমায় কাউন্টটা লিখতে হবে। ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল গ্যাজেটস ইন গেস্ট রুম লাইক টিভি, ডিটিএইচ, কেটেল, সেফ আয়রন, আয়রন বোর্ড এক্সেট্রা, মানে আমার ওই রুমে কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট কিংবা কোনো কিছু আছে কি না, যেরকম টিভি, আয়রন, কেটেল এরকম যদি কিছু থাকে তাহলে আমাকে ইয়েস করতে হবে এবং কী আছে সেটা আমাকে লিখে দিতে হবে। ধরি আমার ওখানে টিভি আছে, তো আমি টিভিটা লিখে দেবো। রুমে এয়ার কন্ডিশনিং অফ রুম, মানে রুমে আমার এয়ার কন্ডিশনিং আছে কি না, এসি আছে কি না, যদি থাকে ইয়েস, না থাকলে নো। ওয়েদার প্রপার ভেন্টিলেশন অ্যান্ড লাইটিং ইজ অ্যাভেলেবেল ইন রুম, মানে আমার যেই রুমগুলো আছে তাতে আমার প্রপার ভেন্টিলেশন অ্যান্ড লাইটিংয়ের ব্যবস্থা আছে কি না, মানে প্রপার জানলা এবং এয়ার সার্কুলেশন হয় কি না, যদি হয় তাহলে ইয়েস, না থাকলে নো। প্লিজ কমেন্ট অন ক্লিনলিনেস ইন গেস্ট রুম ফ্রি অফ ম্যাল অর্ডার, ডার্ট, ডাস্ট অ্যান্ড কবওয়েবস, মানে গেস্ট রুমের ক্লিনলিনেস এবং কন্ডিশন কীরকম, যদি মানে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে। তো যেরকম হবে সেই হিসাবে আমরা একটা বসিয়ে দেব।
নাম্বার অফ বাথরুমস অ্যান্ড ওয়াশরুমস, হোমস্টেটায় টোটাল কতগুলো বাথরুম আর ওয়াশরুম আছে। ধরি যদি 4টে থাকে তাহলে আমাদের 4টেই বাথরুম থাকবে, তো আমরা কাউন্টটা টোটাল বসাবো। পরের প্রশ্নটা হচ্ছে ওয়েদার অ্যাডিকুয়েট অফ 24 আওয়ার ওয়াটার সাপ্লাই ইজ অ্যাভেলেবেল ইন বাথরুম, মানে 24 ঘন্টা আমার বাথরুমে, হোমস্টের যে বাথরুমগুলো আছে তাতে জলের সাপ্লাই থাকে কি না। যদি থাকে ইয়েস, না থাকলে নো। ওয়েদার 24 আওয়ার হট ওয়াটার ফ্যাসিলিটি ইজ অ্যাভেলেবেল ইন বাথরুম, মানে 24 ঘন্টা আমার হোমস্টের যে বাথরুমগুলো আছে তাতে গরম জলের ফ্যাসিলিটি আছে কি না। থাকলে ইয়েস, না থাকলে নো। ওয়েদার টয়লেট্রিজ আর প্রোভাইডেড, মানে হোটেলে যেরকম সাবান শ্যাম্পু এসব দেওয়া হয় সেগুলো দেওয়া হয় কি না। দেওয়া হলে ইয়েস, না দেওয়া হলে নো। প্লিজ কমেন্ট অন ক্লিনলিনেস অ্যান্ড হাইজিন মেনটেন ইন বাথরুম, বাথরুমের পরিষ্কার পরিচ্ছন্নতা কীরকম তার উপর ডিপেন্ড করে আমার একটা রেটিং দিতে হবে। অ্যাভেলেবিলিটি অফ ফার্নিচার ইন পাবলিক এরিয়া, পাবলিক এরিয়া মানে যে কমন স্পেসটা এখানে থাকে, যেখানে হয়তো বাইরে গিয়ে বসে টসে গেস্টরা, সেই জায়গায় কোনো ফার্নিচার আছে কি নেই। যদি থাকে ইয়েস, না থাকলে নো। যদি থাকে তাহলে ওই পাবলিক এরিয়ায় কী কী ফার্নিচার আছে সেটা আমাকে লিখতে হবে। ধরি আমার এখানে সোফার টেবিল আছে, তো আমি সোফার টেবিল লিখে দেবো। প্লিজ কমেন্ট অন ডেকর অফ পাবলিক এরিয়া, মানে পাবলিক এরিয়া যেটা আছে তার ডেকোরেশন কীরকম, যেরকম দেখে মনে হবে তার বেসিসে আমি রেটিং দেবো। কমপ্লিমেন্টারি আরও আর মিনারেল ওয়াটার, মানে হোমস্টেতে কি কমপ্লিমেন্টারি আরও কিংবা মিনারেল ওয়াটারের বোতল দেওয়া হয়। কমপ্লিমেন্টারি মানে ফ্রি, তো দেওয়া হলে ইয়েস, না দেওয়া হলে নো। হোমস্টেতে কি লন্ড্রি সার্ভিসেস আছে। হোমস্টেতে কী টাইপের খাবার দেওয়া হয়, যদি লোকাল হয় তাহলে লোকাল, ট্র্যাডিশনাল হলে ট্র্যাডিশনাল, মাল্টি কুইজিন মানে যেখানে সব রকম পাওয়া যায় সেটা হচ্ছে মাল্টি কুইজিন। তো ধরলাম আমার এখানে লোকাল পাওয়া যায়। তারপর হচ্ছে প্লিজ কমেন্ট অন ক্লিনলিনেস অ্যান্ড হাইজিন মেনটেন ইন কিচেন, মানে কিচেনের পরিষ্কার পরিচ্ছন্নতা কতটা তার উপর ডিপেন্ড করে আমার একটা রেটিং দিতে হবে। ওয়েদার কিচেন ইউটেন্সিলস অ্যান্ড কাটলারি আর অ্যাভেলেবেল অ্যান্ড ইন প্রেজেন্টেবল কন্ডিশন, মানে কিচেনে যে বাসনপত্র এবং কাঁটা চামচ কিংবা বাকি যে জিনিসপত্রগুলো ব্যবহার করে সেগুলো প্রেজেন্টেবল কন্ডিশন এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না, যদি হয় তাহলে ইয়েস, না থাকলে নো। ফায়ার এক্সটিংগুইশার ওয়েদার এক্সিস্ট অর নট অ্যান্ড ডেট অফ এক্সপায়ারি, ইফ ইয়েস প্লিজ স্পেসিফাই দ্য এক্সপায়ারি ডেট, ফায়ার এক্সটিংগুইশার বা অগ্নি নির্বাপক যন্ত্র আছে কি না, যদি থাকে তাহলে তার এক্সপায়ারি ডেট দিতে হবে। ধরি আমার এখানে আছে, তাহলে আমি ইয়েস করব এবং এক্সপায়ারি ডেট দেবো, যা ওর ফায়ার এক্সটিংগুইশারের গায়ে লেখা থাকবে আমায় সেটা দিতে হবে। ধরি আমার এক্সপায়ারি ডেট হচ্ছে 12 মার্চ 2024, তাহলে আমি সেটা লিখে দেবো। প্লিজ কমেন্ট অন সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড নাম্বার অফ ফায়ার এক্সটিংগুইশার, মানে হচ্ছে আমার যে হোমস্টেটা আছে তার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট কীরকম সেটা আমায় লিখতে হবে। তো ধরলাম গুড, তো সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের জন্য আমার কাছে কী কী আছে, আমার কাছে ধরি ওখানে সিসিটিভি আছে, ফায়ার এক্সটিংগুইশার আছে, আমার যে বাড়িটা তাতে প্রপার বাউন্ডারি ওয়াল আছে, এবং লক গেট আছে। তো যা যা থাকবে আমায় সেগুলো লিখতে হবে এখানে। ইন্টারকম সার্ভিসেস অ্যাভেলেবেল, মানে রুমের মধ্যে টেলিফোন কিংবা কিছু আছে কিনা যেটা দিয়ে রিসেপশনের সাথে কথা বলা যায়, থাকলে ইয়েস, না থাকলে নো। ইন্টারনেট ফেসিলিটি আছে কি না, প্রপার ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে কি না, মানে রুমে ডাস্টবিন এবং কমন এরিয়া ডাস্টবিন এসব আছে কি না, রিসাইক্লিং প্র্যাকটিস কিছু ওরা করে কি না। রিসাইক্লিং প্র্যাকটিস মানে হচ্ছে এই যে রান্নাঘরের যেসব আনাজপত্রের খোসা টোসা সেগুলোকে অন্য কোনো সার কিংবা এরকম টাইপের হিসাবে ব্যবহার করে কি না, এবং বাকি অন্য কোনো কিছু করে কি না। ওয়েদার সাইনবোর্ড উইথ নো প্লাস্টিক এক্সিস্ট, মানে নো প্লাস্টিক লেখা কোনো সাইনবোর্ড আছে কি না, থাকলে ইয়েস, না থাকলে নো। ওয়েদার ওয়াটার কনজারভেশন আর হারভেস্টিং এক্সিস্ট, মানে জল সংরক্ষণ করা কিংবা জল ধরে রাখার জন্য কোনো কিছু আছে কি না, বৃষ্টির জল, থাকলে ইয়েস, না থাকলে নো। ওয়েদার অল্টারনেটিভ এনার্জি সোর্সেস ইউজেস, ইফ ইয়েস দেন স্পেসিফাই, মানে যদি লাইট ফাইট না থাকে, লাইট কিংবা কারেন্ট যদি না থাকে তাহলে সেই কেসে কোনো অল্টারনেটিভ এনার্জি কি ওরা ইউজ করে, যেরকম ইনভার্টার, সোলার জেনারেটার, যদি করা হয় তাহলে সেটা কি ইয়েস করে, কী কী করে সেটা আমায় লিখতে হবে। ধরি আমার এখানে ইনভার্টার ইউজ করা হয়, তাহলে আমি লিখে দেবো ইনভার্টার। ওয়েদার ডক্টর অন কল ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল, মানে ডাক্তারকে কল করলে ডাক্তার দরকার পড়লে আসে কি না, আসলে ইয়েস, না আসলে নো। ওয়েদার ফার্স্ট এড কিট অ্যাভেলেবেল, মানে ফার্স্ট এড কিটের বক্স ওদের হোমস্টেতে আছে কি না। পেড ট্রান্সপোর্টেশন অন কল,
মানে হোমস্টেতে আসে এবং অন্য কোথাও যাওয়ার জন্য যদি কোনো গাড়ি কিংবা এসবকে কল করা হয় তাহলে সেটার ফ্যাসিলিটি আছে কি না, থাকলে ইয়েস, না থাকলে নো। ডিটেলস অফ অ্যাডিশনাল ফ্যাসিলিটিজ ইফ এনি, লাইক কিডস রুম, কনসার্ট সার্ভিস, পিক অ্যান্ড ড্রপ ফ্যাসিলিটি, 4x সাইট সিং এক্সেট্রা। মানে আমার এখানে কোনো অ্যাডিশনাল মানে হোমস্টেতে কোনো অ্যাডিশনাল ফ্যাসিলিটি কিছু দেওয়া হয় কি না। ধরি আমার হোমস্টেতে পেড সাইট সিং আর পিক অ্যান্ড ড্রপ ফ্যাসিলিটি দেওয়া হয়, তো আমার সেটা লিখে দিতে হবে। হোয়েদার গেস্ট ডেটাবেস ইজ প্রপারলি মেনটেন্ড, ইফ নো প্লিজ স্পেসিফাই রিজন। মানে গেস্টের যে ডেটাবেস, মানে গেস্টরা যখন আসে হোমস্টেতে তার ওই আধার কার্ড কিংবা বাকি যে ডিটেলসগুলো কোনো রেজিস্টার কিংবা এরকম কোনো জায়গায় মেনটেন করা হয় কি না। করা হলে ইয়েস, না করা হলে নো। এবং যদি নো হয় তাহলে T34 রিমার্কসে কেন মেনটেন করা হয় না সেটা আমাকে লিখতে হবে। তারপর হচ্ছে ওয়েদার বিল রেজিস্টার ইজ প্রপারলি মেনটেন্ড, মানে টাকা পয়সা সংক্রান্ত যে বিলের যে জিনিসগুলো সে তার কোনো রেজিস্টার হোমস্টেতে মেনটেন করা হয় কি না, যদি মেনটেন করা হয় তাহলে ইয়েস, না হলে নো। ওয়েদার বিহেভিয়ার অফ দ্য স্টাফ ইজ কর্ডিয়াল, মানে হোমস্টে যে স্টাফ তাদের ব্যবহার কীরকম, তো হোমস্টে সার্ভেদের ব্যবহারের উপর ডিপেন্ড করে তাদের রেটিং দেবো। হোয়েদার হোমস্টে এমপ্লয় স্টাফ ফ্রম দ্য লোকাল কমিউনিটি, এখানে আমাদের কী করতে হবে, হোমস্টেতে যতজন কাজ করে তাদের নাম্বারটা আমাদের লিখতে হবে। তো প্রত্যেকটা হোমস্টেতেই কেউ না কেউ কাজ করে, তো আমাদের কী করতে হবে, এটা ইয়েস করতে হবে। পরের যে রিমার্কসটা আছে সেখানে মনে করি আমার একটি হোমস্টে আছে, যেই হোমস্টেতে আমি এসেছি সেই হোমস্টেতে বাড়ির যেই ফ্যামিলি মেম্বাররা সেই ফ্যামিলি মেম্বার এবং তার সাথে হয়তো বাইরের আরও একটি কেউ লোক হয়তো কাজ করেন। তো মনে করি সেই বাড়িতে দুজন পুরুষ আছে, একজন মহিলা আছে, তারা তিনজনই এই হোমস্টেতে কাজ করেন এবং বাইরের আরেকজন মহিলাকে ওনারা কাজে রেখেছেন। তো টোটাল আমাদের সংখ্যা হলো 4। তো সেই কেসে আমাদের কী করতে হবে, আমাদের এখানে প্রথমে নাম্বারটা লিখতে হবে 4, কমা দিয়ে পুরুষ বা মেল কতজন, তো প্রথমে বললাম মেল যদি হয় 2জন তাহলে M2, কমা দিয়ে ফিমেল মানে মহিলা, মহিলা 2। যদি এরকম হয় যে কোনো হোমস্টেতে হয়তো শুধু স্বামী স্ত্রী মিলেই চালান, তাহলে আমায় কী করতে হবে, তাহলে টোটাল কাউন্ট হলো 2, তাহলে আমায় 4-এর জায়গায় করতে হবে 2, মেল 1 ফিমেল 1। এটা কিন্তু খুব ম্যান্ডেটারি, এটা কিন্তু আমাদের ভরতেই হবে। প্রত্যেকটা ফিল্ডই আমাদের এখানে ম্যান্ডেটারি, যতগুলো কোশ্চেনের এখানে আছে, তো কোনোটাই কিন্তু স্কিপ করা যাবে না। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে ওয়েদার লোকাল রিসোর্সেস সাচ অ্যাজ হ্যান্ডিক্রাফট অ্যান্ড শোকেস লোকাল পারফর্মিং আর্টস আর প্রমোটেড, মানে ওই যে হোমস্টে আছে সেখানে কোনো লোকাল পারফর্মিং আর্ট কিংবা কোনো হস্তশিল্প কিছু প্রমোট করা হয় কি না। যদি কিছু করা হয় তাহলে ইয়েস, না হলে নো। যদি করা হয় তাহলে কি কি করা হয় সেরকম জিনিস লিখে দিতে হবে যদি করা হয়, তো না করা হলে নো, কিছু লেখার দরকার নেই। পরের প্রশ্ন হচ্ছে ওয়েদার অ্যাক্টিভিটিস আর অফার্ড দ্যাট এনকারেজ ইন্টারঅ্যাক্টিভ পার্টিসিপেশন বিটুইন দ্য লোকাল কমিউনিটি অ্যান্ড গেস্ট, ইফ ইয়েস স্পেসিফাই দ্য নাম্বার। তো এমন কোনো অ্যাক্টিভিটি করানো হয় কি না যেটা লোকাল কমিউনিটির সাথে এনগেজ করায়, তো যদি করায় তাহলে ইয়েস, না হলে নো। যদি করায় তাহলে লিখে দিতে হবে এমন কী করায়। হোয়েদার হোমস্টে ইনসেন্টিভ প্রোভাইডেড বাই হোমস্টে ওনার, হোয়েদার হোমস্টে ইনসেন্টিভস রিসিভড বাই হোমস্টে ওনার, ইফ ইয়েস প্লিজ ফিল ডিটেলস বিলো। মানে গভর্নমেন্ট থেকে প্রত্যেকটা হোমস্টেকেই তাদের ফেসিলিটির উপর ডিপেন্ড করে বছরে 2টো করে ইনসেন্টিভ দেয়, 50,000 50,000, টোটাল 1 লাখ টাকার বছরে। তো এরকম কোনো ইনসেন্টিভ যদি হোমস্টে পেয়ে থাকে তাহলে আমাদের সেটা ইয়েস করতে হবে, না পেলে নো করতে হবে। এইখানকার যে কোশ্চেনগুলো এগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কিন্তু ভরতে আমাদের হবেই। আচ্ছা, নাম্বার অফ ইনস্টলমেন্ট অফ ইনসেন্টিভ রিসিভড, মানে যতগুলো ইনস্টলমেন্ট পেয়ে ওই ইনসেন্টিভের কতগুলো ইনস্টলমেন্ট পেয়েছে সেটা আমাকে ওনার থেকে জিজ্ঞেস করে লিখতে হবে। ধরি আমি 2টো ইনস্টলমেন্ট পেয়েছি, তো আমায় এখানে লিখতে হবে 2। ডেট অফ রিসিভিং অফ ইনসেন্টিভ, মানে ইনসেন্টিভটা উনি কবে পেয়েছেন, যদি এক্স্যাক্ট ডেট উনি বলতে পারেন তাহলে এক্স্যাক্ট ডেট আমার এখানে লিখতে হবে। যদি উনি এরকম এক্স্যাক্ট ডেট বলতে না পারেন, যদি এরকম বলেন যে 2023-এর মার্চে পেয়েছি, তাহলে আমাকে লিখতে হবে অ্যারাউন্ড মার্চ 2023। তারপরের প্রশ্ন হচ্ছে কম্পোনেন্টস হোয়ার ইনসেন্টিভ হ্যাভ বিন ইউটিলাইজড, মানে আমি যে এই যে ইনসেন্টিভের যে টাকাটা হোমস্টে পেয়েছে সেটা ওনারা কোন কাজে ইউজ করেছেন। ধরি হোমস্টে ওটাকে ইউজ করেছে হোমস্টের মডিফিকেশানের জন্য, তাহলে মডিফিকেশান অফ হোমস্টে। যদি কিছু ফার্নিচার কিনে থাকে তাহলে
বাইং ফার্নিচার কিংবা এরকম টাইপের যাই হোক সেটা আমায় লিখতে হবে। পরের প্রশ্ন হচ্ছে অ্যানুয়াল অ্যাভারেজ ডোমেস্টিক ট্যুরিস্ট ফুটফল ইন দ্য হোমস্টে অ্যান্ড দ্য সোর্স মার্কেট। মানে বছরে অ্যাভারেজ মানে গড়ে কতজন ডোমেস্টিক ট্যুরিস্ট এসছে, মানে ইন্ডিয়ার মধ্যে থেকে ট্যুরিস্ট এসছে কতজন এবং কোথা কোথা থেকে এসছে। ধরি আমার এখানে হয়তো অ্যাভারেজ বছরে 20 জন এসছে হোমস্টেতে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে এসছে, বিহার থেকে এসছে। তো যতজন এসছে আমায় প্রথমে সেই নাম্বারটা লিখতে হবে, অন অ্যান অ্যাভারেজ কতজন এসছে এবং কোথা কোথা থেকে এসছে সেটা আমায় লিখতে হবে। পরের প্রশ্ন হচ্ছে সেম কোশ্চেন কিন্তু ওটা হচ্ছে ফরেন ট্যুরিস্ট ফুটফলের জন্য। তো যদি বিদেশ থেকে কেউ এসে থাকে তাহলে সেটা লিখতে হবে এবং তার সাথে কোথা থেকে এসছে সেটাও লিখতে হবে। যদি একজনে কেউ না আসে তাহলে 0 লিখে কিছু লেখার দরকার নেই। ওভারঅল অবজারভেশনে পুরো হোমস্টেটাকে ভিজিট করার পর যদি কোনো প্রবলেম থাকে হোমস্টেতে সেটাও লিখতে হবে, কিংবা আমাদের যারা সার্ভে করছি তাদের যে ভিউ যদি এরকম কিছু থাকে তাহলে সেটা আমাদের লিখতে হবে। ধরি এমন হতে পারে যে হয়তো ওনারা কোনো রেজিস্ট্রেশন সার্টিফিকেট এখনও পাননি। যদি এরকম হয়ে থাকে তাহলে আমাদের এখানে লিখে দিতে হবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইজ নট ইস্যুড কিংবা উনি এখনও যদি না পেয়ে থাকেন তাহলে নট রিসিভড ইয়েট। কিংবা যদি ভালো কিছু থাকে যেরকম হোমস্টেটা রোড থেকে কাছাকাছি তাহলে ইজি অ্যাক্সেসিবিলিটি ফ্রম রোড, এরকম টাইপের আমরা লিখে দিতে পারি। এবার লাস্ট যে জিনিসটা সেখানে একটা আছে হোমস্টের ফটো এবং আরেকটা আছে ডকুমেন্টের ফটো। তো হোমস্টের ফটো তো আমাদের কী করতে হবে, একদম প্রথমেই আমরা যেরকম দেখলাম জিপিএস ম্যাপ ক্যামেরা দিয়ে আমরা একটা হোমস্টের ফটো তুলব যেখানে হোমস্টের নাম সহ যে বোর্ডটা সেটা দেখা যাচ্ছে। তো সেইটার ছবিটা তোলার পর আমরা কি করব, আর ডকুমেন্টের ফটো মানে হচ্ছে যেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা তার ছবিটাও কিন্তু আমাদের জিপিএস ম্যাপ ক্যামেরা দিয়ে ভালো করে তুলতে হবে। তোলা হয়ে গেলে যখন আমি পুরো এই কিউ ফিল্ডে এসে যখন পুরো ডেটাটা ভরবো, আমি এই হোমস্টে ফটোর পাশে যে 3টে ডট আছে সেখানে ক্লিক করে এখানে অ্যাটাচে গ্যালারি আইটেম আছে আমি ওখানে ক্লিক করব। করার পর এইটা মনে করি আমার হোমস্টের ফটো, তো আমি এটাকে এখানে সিলেক্ট করলাম। এখানে আমার হোমস্টের বোর্ড সহ যেই ডিটেলস তার ল্যাটলং এবং সেই জিনিসগুলো উঠে যাবে এবং ডকুমেন্টের ফটো তো সেমভাবে আমি অ্যাটাচে গ্যালারি আইটেম করে আমি সার্টিফিকেটটার ফটো আমি এখানে অ্যাটাচ করব। যখন আমার পুরো ডেটা ভরা হয়ে যাবে আমি জাস্ট এটাকে উপরে যেই এই অরেঞ্জ কালারের যে ব্যান্ডটা আছে তার মধ্যে যে হোয়াইট কালারের টিকটা আছে আমি সেটাকে ক্লিক করে দেবো। তো এইখানে যেরকম আমার হোমস্টেটাকে দেখাচ্ছে। তো এর পরের যে হোমস্টেটা আমি যাব সেটা আমি কি করব, মনে করি এটা হচ্ছে আমার পরের হোমস্টেটা। তো সেম এই ফাইলটাতেই আমি সেম যেরকমভাবে প্রথমটা বললাম সেরকমভাবে গ্রিন কালারের যে প্লাসটা আছে সেটাকে আমি দিয়ে যা ডিটেলস আছে আমি সেই ডিটেলসগুলোকে আবার ভরে দেব। এরকমভাবে আমায় সার্ভেটা আমায় করতে হবে। আচ্ছা, এবার যখন সার্ভে করা হয়ে যাবে দিনের শেষে, আচ্ছা সার্ভে করা হয়ে গেলে যখন আমার এডিটিং হয়ে যাবে তখন আমি পেন মোডটা থেকে এই ম্যাপ মোডে নিয়ে যাব, তাহলে ওই এডিটিংটা বন্ধ হয়ে যাবে, কোনো কিছু ডেটা ডিলিট কিংবা কিছু হওয়ার ভয় থাকবে না। এবার যখন আমি দিনের শেষে আমার কাজ হয়ে যাবে, যখন আমি ফাইলটাকে শেয়ার করব তখন কি করতে হবে, এই যে 3টে ডট আছে সেটার থেকে গিয়ে, কিংবা যদি আমি কিউফিল্ড বন্ধ করে দিয়ে থাকি তাহলে জাস্ট কিউফিল্ড মনে করি আমি কিউফিল্ডটাকে বন্ধ করে দিয়েছি। তো আমি কিউফিল্ডটাকে খুলব। কিউফিল্ডটা খোলার পর একদম নিচে এখানে রিসেন্ট প্রজেক্টের মধ্যে এটাকে আমি দেখতে পাচ্ছি। তো এই প্রজেক্টে আমি কাজ করেছি যার নামটা ছিল হচ্ছে ডেট এবং তারপর কে কাজ করেছে সেই নামটা দিয়ে। ফাইলটা সেন্ড করার সময় আমি কী করব, ওপেন লোকাল ফাইলে যাব। ওপেন লোকাল ফাইলে যাওয়ার পর আমি ইম্পোর্টেড প্রজেক্টসে আমি ক্লিক করব। ক্লিক করে আমি দেখতে পাচ্ছি আমি 30/3/2025 দ্বীপ বলে এই ফোল্ডারটা আজকে কাজ করেছি। তো এইটার পাশে যে 3টে ডট আছে সেই 3টে ডটে ক্লিক করব, করে 3 নম্বর যে অপশানটা আছে সেন্ড কম্প্রেসড ফোল্ডার টু, এটা ক্লিক করলে ও এরকমভাবে শেয়ার করার অপশান দেবে। তো এখানে আমি যদি হোয়াটসঅ্যাপে শেয়ার করতে চাই তাহলে হোয়াটসঅ্যাপে আমি ক্লিক করব। ক্লিক করে যাকে আমি শেয়ার করতে চাই আমি সেখানে গিয়ে আমি ওটাকে, এখানে আমি যেরকম কাজ করেছি দ্বীপ, তো যেই জায়গায় কাজ করেছি
সেই জায়গার নামটা লিখে আমি পাঠিয়ে দেবো।